মমতা বন্দ্যোপাধ্যায় রঘুয়াতে সভা করতে গেছে। তা রঘুয়াতে গিয়েছিলেন স্বাভাবিক, যেরকম একজন নেত্রীরা সভা করবেন, তার দলের লোকের হয়ে ভোট চাইবেন, সবই ঠিক আছে। ওখানে রহিম বক্সি প্রার্থী তৃণমূলের, তাকে এনে বললেন রহিমকে আপনারা জেতাবেন, ইত্যাদি ইত্যাদি সব হলো। সব বলা টলার পরে মঞ্চে হাঁটতে হাঁটতে বলতেন, দেখুন আমি কিন্তু খুব সেন্টিমেন্টাল আছি, আমাকে আপনারা হারিয়ে দিলে আমি আপনাদের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবো না, আমাকে হারালে কিন্তু আমি কোনো সম্পর্ক রাখবো না। এবার দেখুন উনি সেন্টিমেন্টাল আছেন নাকি সেন্টি বাদ দিয়ে খালি মেন্টাল আছেন সেটা কথা না, কিন্তু আপনাদেরকে আমি সত্যি কথা বলছি, বিশ্বাস করুন আমি সেই দিন থেকে অপেক্ষায় ছিলাম কবে ভোটের প্রচারে কল্যাণীতে আসবো সভা করতে। কারণ আমি আপনাদেরকে এতটুকু বানিয়ে বলছি না, আমি আন্তরিকভাবে আপনাদেরকে কথাটা বলছি, এর মধ্যে এতটুকু মিথ্যে নেই। যেদিন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই সভাটায় ক্লিপটা দেখলাম, মমতা বন্দ্যোপাধ্যায় কথাগুলো বলছেন যে আমাকে আপনারা ভোটে জেতাবেন, আর আমাকে ভোটে না জেতালে আমি আপনাদের সঙ্গে সম্পর্ক রাখবো না, ওইটা দেখে বিশ্বাস করুন মুহূর্তের মধ্যে আমার চোখের সামনে ভেসে উঠলো এই দৃশ্যটা। 2021 সালের বিধানসভা ভোটের রেজাল্ট বেরিয়েছে, আমরা কল্যাণীতে হেরে গেছি, সবুজ কল্যাণীতে হেরে গেছে। করোনার তখন সেটা ঝড় চলছে, আর সবুজ পিপি কিট করছে, মুখে মাস্ক করছে, অক্সিজেনের সিলিন্ডার নিয়ে এক্ষুনি একজন মানুষের বাড়িতে শুনবে বলে গোটা বাংলা জুড়ে যে ছবিটা সেই সময় ছড়িয়ে পড়েছিল। আমাদের রেড ভলেন্টিয়ারদের কার্যত পোস্টার হয়ে গেছিল, আমাদের পরিচয়পত্র হয়ে গেছিল ছবিটা। 2021 সালের ভোটে হেরে গিয়ে সবুজ বা সবুজের মতো আমাদের অসংখ্য কমরেডরা বলেননি যে আমরা হেরে গেছি, অত মানুষের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। টিভির চ্যানেলগুলোতে যখন আলোচনা চলছিল এই যে সিপিআইএম হেরে গেল, বামপন্থীরা হেরে গেল, একটা আসনও পেল না, সবুজের মতো আমাদের অসংখ্য কমরেড তখন গোটা বাংলায় তারা পার্টি অফিসে বসে টিভিতে ছিল না, আর কপাল চাপড়া ছিল না ভোটে হেরে যাওয়ার জন্য। ভোটে দেখুন, ভোটে হেরে যেতে আমাদের আনন্দ হয় না, আমি বামপন্থী, আমরা কখনো মনে করি না আমরা কমিউনিস্ট, আমাদের কাছে ভোটের লড়াইটা শেষ লড়াই নয়, এটা যেমন সত্যি তেমন আবার এটাও সত্যি যে ভোটেও আমরা জেতার জন্যই লড়ি, হারার জন্য লড়ি না। হেরে গেলে অন্য মানুষের কষ্ট হয়, আমাদের কষ্ট হয় না, ব্যাপারটা এরকম নয়। আমাদেরও খারাপ লাগে, আমাদেরও কষ্ট হয়, আমাদেরও আক্ষেপ হয়, কিন্তু আমাদের সেই খারাপ লাগা, আমাদের সেই আক্ষেপ কখনো আমাদেরকে এইটা বলতে শেখায় না যে মানুষ আমাদেরকে হারিয়ে গিয়েছে তাই আমরা মানুষের সঙ্গে সম্পর্ক রাখবো না। এই কল্যাণীতে আমাদের বিরুদ্ধে যারা ভোট দিয়েছেন তার 7 দিন আগে 10 দিন আগে সেই মানুষও যখন কোভিডে আক্রান্ত হয়েছে, তার যখন কাজ ছিল না, তার যখন বাড়িতে খাওয়ার ছিল না, অক্সিজেনের সিলিন্ডার ছিল না, তখন তিনি দেখেছেন টিভি খুললেই বিজেপি তৃণমূল, আর দরজা খুললেই কমিউনিস্ট পার্টি, দরজা খুললেই সবুজ দাস। আপনাদের কাছে আবেদন করছি, কোন রকম কোন সরকারি ক্ষমতা ছাড়া, কোন রকম কোন প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেটিভ কোন সাহায্য, কোন ক্ষমতা ছাড়া যদি সবুজ এবং সবুজের কমরেডরা কল্যাণী জুড়ে এই কাজ করে থাকতে পেরে থাকে, তাহলে ন্যূনতম একটা বিধায়কের লেটার হেড হাতে, একটা বিধায়ক হিসেবে একটা রাবার স্ট্যাম্প, একটা সই করার ক্ষমতা যদি আপনারা ওকে দেন, তাহলে এই সবুজ আগামী দিনে কি কাজ করতে পারে আপনাদের সবার জন্য। এবং খালি আপনারা মানে যারা এই মিটিং এ আছেন, যারা দূর থেকে আমাদের কথা শুনছেন, আমাদেরকে যারা সমর্থন করেছেন এর আগে বা এইবার আমাদেরকে সমর্থন করবেন, খালি তাদের জন্য নয়, যারা এর আগে কোনোদিন আমাদেরকে সমর্থন করেননি, বা হয়তো এর আগে কয়েকদিন করেছিলেন, গত কয়েকটা ভোটে আমাদেরকে করেননি সমর্থন, তাদের জন্য যদি কাজ করার সুযোগ পাই তাহলে আমরা কাজ করব, তাহলে সবুজ কাজ করবে, এখানে আমাদের বামপন্থী কমরেডরা কাজ করবে। আপনারা কল্যাণী মানুষের কাছে আমরা আবেদন করছি, আপনারা আমাদেরকে সেই কাজ করার সুযোগটা এখানে আপনারা দিন। আপনারা দেখুন, আমাদের রাজ্যের রাজনীতি আপনারা দেখছেন, নতুন করে আমাদের বিরাট করে এমন কোনো কথা বলার নেই যে আপনারা জানেন না কি চলছে আমাদের রাজ্যে, আমাদের দেশের রাজনীতিতে। মানুষ খেতে পাচ্ছে না, চাকরি বাকরি নেই, শিক্ষা নেই। এই কল্যাণী গাছ থেকে বছর খানেকের মধ্যেই হবে, 7-8 মাস আগে কল্যাণীর ওই সেন্ট্রাল পার্কের ওই মাঠটাতে একটা মেলায় একটা আলোচনা সভায় এসেছিলাম। সেখানে আলোচনা সভার পরে আমাদের এক কমরেডের বাড়িতে খেতে গেছি, সেই যে পাড়ায় গেছি, সেই যে ওয়ার্ড, আমার ওয়ার্ডের নাম্বারটা এই মুহূর্তে মনে পড়ছে না, আমাদের ওখানকার স্থানীয় কমরেডরা এসছেন, সেখানে দেখা করছেন। যখন বেরোচ্ছি তখন কথায় কথায় তারা বলছেন যে আমাদের এই গোটা ওয়ার্ডে এমন একটা বাড়ি পাবে না যে বাড়ির আজকে ছেলে মেয়ে কল্যাণীতে থাকে। প্রত্যেকটা বাড়ি আমাদের ওয়ার্ডে বয়স্ক বাবা মায়েরা থাকেন, ছেলে মেয়ে বাইরের রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে। প্রত্যেকটা বাড়িতে কোনো ছেলে কোনো মেয়ে কাজ শেষ করে নিজের বাড়িতে নিজের বাবা মার কাছে ফেরে না। আজকে আপনাদের মনে আছে সেই সময়গুলো, 2007, 8, 9, 10 সাল, কত জ্ঞান দিয়েছিল। টিভি খুললেই 4টে বুদ্ধিজীবী ভাষণ দিচ্ছে, 4টে আটেল এসে শেখাচ্ছে কিভাবে শিল্প করতে হয়, বুদ্ধদেব ভট্টাচার্য কি ভুল করেছে, কি করেছে, সে জ্ঞানের পর জ্ঞান, ভাষণের পর ভাষণ দিয়ে গেল। আমাদের জমি নীতি ঠিক নেই, আমাদের এই ঠিক নেই, আমাদের ওই ঠিক নেই। বুদ্ধদেব ভট্টাচার্য গলার শিরা ফুলিয়ে বলেছিলেন, বুকের রক্ত মুখে এনে বলেছিলেন, আমাদের জমি নেওয়ার পলিসির মধ্যে 10টা ভুল থাকতে পারে, আমাদেরকে ধরিয়ে দিন, আমরা শুধরে নেব। আমাদের কম্পেনসেশন প্যাকেজের মধ্যে 5টা ভুল থাকতে পারে, আমাদেরকে ধরিয়ে দিন, আমরা শুধরে নেব। কিন্তু আমরা চাই পশ্চিমবাংলায় কলকারখানা হোক, আমরা চাই পশ্চিমবাংলায় শিল্প হোক,
আমাদের এই চাওয়ার মধ্যে কোনো ভুল নেই। আর যদি এই চাওয়াটাকে আটকেছেন, তার প্রায়শ্চিত্ত শুধুমাত্র আমরা করবো না, তার প্রায়শ্চিত্ত গোটা বাংলা করবে, আগামী কয়েক প্রজন্ম প্রায়শ্চিত্ত করবে। বলুন আজকে বুদ্ধদেব ভট্টাচার্য আজকে আর নেই, কিন্তু বলুন বুদ্ধদেব ভট্টাচার্য সেদিন ঠিক বলেছিলেন না ভুল বলেছিলেন? তার প্রায়শ্চিত্ত আজকে গোটা বাংলা সমাজ করছে। কমরেড রবি আছে ওখানে নাকি? ও ভালো আছেন? দেখুন এই আমাদের কমরেড, এই জেলায় আপনারা দেখেছেন মুকুল রায় থেকে শুরু করে অজয় রায় থেকে শুরু করে মুকুটমণি অধিকারী, আপনারা ভোট দেন, আপনাদের ভোটগুলোকে পকেটে নিয়ে এই পার্টি থেকে ওই পার্টি ছুটে বেড়ায়। আর এখানে রবি দাসের মতো কমরেডরা পায়ে হাঁটতে পারেন না, পায়ে হাঁটতে পারেন না, এই গাড়িটায় করে, এই সাইকেল কমরেডে কি বলবো জানি না, এইটা করে গোটা বাংলা জুড়ে যেখানে লাল পতাকা ওঠে সেখানে কমরেড রবি দাস পৌঁছে যান। এই আমাদের কমরেড। কোটি কোটি টাকা দিয়ে সব চিটফান্ড শেষ হয়ে যাবে, সব চিটফান্ড খালি হয়ে যাবে। এরকম একটা কমরেড জন্মাবে না কোনোদিন তৃণমূলের ঘরে, এরকম কোনো কমরেড কোনোদিন বিজেপির ঘরে। তোমাদের ঘর থেকে লোক ধরে এনে এরকম কমরেড তৈরি করা যায় না, খালি কমিউনিস্ট পার্টিতে পাবেন। ওই বিজেপি এখন ঘরে ঘরে গিয়ে বলে বেড়ায়, দেখবেন আলোকেশদা বলার সময় বলছিল বামপন্থীরা হারাতে পারবে না, তৃণমূলকে হারাতে পারবে না, তৃণমূলকে হারানোর জন্য আমাদেরকে ভোট দাও, বিজেপিকে ভোট দাও। এটা অদ্ভুত পার্টি এই বিজেপি। এরা প্রার্থী চায় তৃণমূলের কাছ থেকে, ভোট চায় সিপিএম এর কাছ থেকে। পুরো বেচাবেচি করতে হয়, করে মরে যায় না, পুরো আশিসি করতে পশ্চিমবাংলায়। আপনাদেরকে বলছি 2021 সালে একটা বড় অংশের মানুষ তারা এই পেশায় তারা বিশ্বাস করেছিলেন, তারা যাকে বলে কনভিন্স হয়েছিলেন, তারা ভোট দিয়েছিলেন, তারা বিজেপি জিতেছিল আমাদের রাজ্যে অনেকগুলো আসনে, আমরা কোনো আসনে জিততে পারিনি, আমরা একটাও আসন পাইনি বিধানসভায়। 2021 থেকে 2026 সাল আমরা বিধানসভা থেকে মুছে গেলাম। বিজেপি 77টা এমএলএ নিয়ে বিধানসভায় গেল, যদিও 77টা এমএলএ এখন কটা আছে জানি না, ওদের এমএলএ মানে হারাধনের 10টি ছেলের মতো, একটা করে যায় আর ফেরে না। যাই হোক 77টা এমএলএ নিয়ে ওরা বিধানসভায় গেল। আজকে বলুন 2021 থেকে 2026 এই গত 5 বছরে প্রধান বিরোধী বা একমাত্র বিরোধী দল হয়ে আমাদের রাজ্যে কোন অসুবিধায় ফেলেছে বিজেপি তৃণমূলকে, কোথায় তারপর থেকে বিজেপি তৃণমূলকে হারাতে পেরেছে? এই যে আপনাদের কাছে এসে বলছে বামপন্থীরা পারবে না তৃণমূলকে হারাতে, আমরা পারবো। বলুন 2021 পরে কোথায় ওরা পেরেছে তৃণমূলকে হারাতে? কিন্তু আমরা পেরেছি, এই নদিয়ায় পেরেছি। 2021 পরে গোটা বাংলা জুড়ে 21টা বাই ইলেকশন হয়েছে, 21টা বিধানসভার উপনির্বাচন হয়েছে। এখন দেখবেন মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় ভরিয়ে দিচ্ছে বিজেপির লোকেরা, বিজেপির পয়সা খাওয়া কতগুলো সাংবাদিক, কতগুলো দালাল চ্যানেল, কতগুলো দালাল খবরের কাগজ, আর ওদের কাছ থেকে পয়সা খাওয়া কতগুলো কন্টেন্ট ক্রিয়েটার। ফেসবুক ভরিয়ে দিচ্ছে, হোয়াটসঅ্যাপের মেসেজ আপনার কানের কাছে, আপনি না শুনতে চাইলেও আপনাকে শুনতে হবে। বিজেপি নাকি একমাত্র তৃণমূলকে হারাতে পারবে। 2021 থেকে আজ অব্দি 21টা উপনির্বাচন হয়েছে বিধানসভার, কোথায় বিজেপি তৃণমূলকে হারিয়েছে? কোথাও হারাতে পারেনি, আমরা হারাতে পেরেছি। সাগরদিঘিতে আমাদের জোট, আমরা তৃণমূলকে হারিয়েছি। 108টা মিউনিসিপ্যালিটিতে একসঙ্গে ভোট হয়েছে, 108টা পুরসভায় ভোট হয়েছে একসঙ্গে। বিজেপি কোথাও পারেনি তৃণমূলকে হারাতে। এই নদিয়ার বুকে তাহিরপুর পুরসভা আমরা হারিয়েছি তৃণমূল কংগ্রেসকে, আমরা বামপন্থীরা হারিয়েছি। খালি তাই নয়, এদের নেতাগুলো বিক্রি হয়েছে, বিজেপির থেকে তৃণমূলে গেছে। তাহিরপুর পুরসভায় আমাদের 8 জন কাউন্সিলর, আরো 3 জন জিততাম আমরা। মোট আমরা 13টা ওয়ার্ডের মধ্যে 11টা ওয়ার্ড জিততাম। 8টা ওয়ার্ডে আমরা বুথ দখল আটকাতে পারিনি, 3টে ওয়ার্ডে আমরা বুথ দখল আটকাতে পারিনি। 8 জন যে আমাদের কাউন্সিলর, 8 জন কাউন্সিলর বুথ খুলে ওখানে কাজ করছে, একজন কাউন্সিলরকে চিনতে পারিনি, সেইটাই বড় কথা নয়। বড় কথা হচ্ছে আপনাদের সবার কাছে বলছি, খালি কল্যাণী মানুষের কাছে নয়, গোটা বাংলার মানুষের কাছে বলছি, আজকে এই 2026 সালে দাঁড়িয়ে গোটা পশ্চিমবাংলায় একেবারে দার্জিলিং এর পাহাড় থেকে শুরু করে কুচবিহার, জলপাইগুড়ির তরাই ডুয়ার্স থেকে শুরু করে সুন্দরবনের খাড়ি, সুন্দরবনের নদী, সুন্দরবনের সমুদ্র পর্যন্ত গোটা পশ্চিমবাংলায় যদি একটা মিউনিসিপ্যালিটি থেকে থাকে, যে মিউনিসিপ্যালিটি এলাকার মধ্যে বাড়ি তৈরি করার জন্য, ছাদ ঢালাই করার জন্য কোনো কাউন্সিলরকে টাকা দিতে হয় না, সেই পুরসভার নাম হচ্ছে তাহিরপুর পুরসভা। যে মিউনিসিপ্যালিটি চুরি করে না, যে মিউনিসিপ্যালিটি সব হয়ে গেল, গোটা বাংলার একমাত্র পুরসভা এই তাহিরপুর পুরসভা আমাদের বামপন্থীদের চালানো। আমরা হারিয়েছি, আমাদের ইলেকট্রাল বন্ডের টাকা ছিল না, আমাদের রাত দিন ভাগ পেটানোর মতো 4টে চ্যানেল কেনা ছিল না, খবরের কাগজ কেনা ছিল না, তবু এই কাজটা আমরা নীরবে করেছি। যদি আপনারা আমাদের পাশে থাকেন, যে আমরা তাহিরপুরে করেছি, তা আমরা কল্যাণীতে করবো, তা আমরা গোটা বাংলায় করবো। আমরা হারাবো তৃণমূল কংগ্রেসকে যদি আপনারা আমাদের পাশে থাকেন, যদি ভোট ভাগাভাগি না হয়, যদি সমস্ত ভোট মানে শুধুমাত্র কে কাকে হারাবে, কে কাকে পিছিয়ে দেবে, কে কোথায় এগিয়ে যাবে তা না। ভোটে জিতে তো বিধানসভায় গিয়ে বসবে 294টা লোক, এমএলএ হবে 294টা লোক,
40-42টা লোক যে দলেরই হোক না কেন তারা মন্ত্রী হবে, লালবাতি গাড়ি পাবে। আমার আপনার কি? আমিও ভোটে জিতে এমএলএ হচ্ছি না, আপনারা যারা এখানে আছেন আপনারাও কেউ এমএলএ হচ্ছেন না, আমরা কেউ মন্ত্রী হচ্ছি না। আমার আপনার কি? ওই 294টা এমএলএর জন্য, ওই 40-42টা মন্ত্রীর জন্য তো সামনের 5টা বছর নয়, বাংলার 10 কোটি মানুষের জন্য সামনের 5টা বছর বাংলা কোন পথে চলবে? কে কাকে হারালো, কে কাকে জেতালো, তার থেকে বড় প্রশ্ন সামনের 5 বছর বাংলা কোন পথে চলবে। এখন কি হচ্ছে বলুন তো রাজনীতির নামে? ওরা রাজনীতি বলে এটাকে। ওখানে আছে নরেন্দ্র মোদী, বলে আমি ভোটে জিতেছি, আমি কি করব? আমি তোমাদের জন্য অযোধ্যাটা মন্দির তৈরি করবো। তো পাল্টা এখানে মমতা ব্যানার্জি, ওরে মোদী তুই অযোধ্যায় মন্দির বানাবি কেন? আমি কি হিন্দু নই? আমার কি ঠাকুর কম পড়েছে দেখবি? আমি মন্দির করতে পারি না? আমার দেখবি মা দুর্গা, মা কালী, ওম নমঃ শিবায়, বিষ্ণু মাতা কত ঠাকুর আছে। তুই যদি অযোধ্যায় রামের মন্দির বানাবি, তো আমি গিয়ে এদিকে দীঘাতে একটা জগন্নাথের মন্দির বানাবো। তার যদি হুমায়ুন কবির বলে মোদী যদি রামের মন্দির বানায়, মমতা যদি জগন্নাথের মন্দির বানায়, তো আমি কি করবো? আমি বেলডাঙ্গাতে বাবরি মসজিদ বানাবো। আর ঘরে ঘরে বেকার ছেলে মেয়েগুলো দেখছে সব, কি দেখছে, কি শিখছে, কি শুনছে, জানছে তাদের জন্য মোদী অযোধ্যায় রামের মন্দির বানিয়েছে, দিদিদের জন্য জগন্নাথের মন্দির বানিয়েছে, হুমায়ুন কবির আবার বাবরি মসজিদ বানাবে। আর ঘরে ঘরে বেকার ছেলে মেয়েরা কি করবে? তারা হাতে বাটি নিয়ে মন্দির মসজিদে সিঁড়িতে বসে ভিক্ষা করবে, তারা জীবনে কাজকর্মের মুখ দেখবে না। বলুন এই চলবে রাজনীতির নামে? আমরা এই রাজনীতিকে পাল্টাতে চাই। আমি আস্তে আস্তে শুনছিলাম আমাদের মাইকে বলছিল ভাতা প্রকল্প যেরকম চলা সেরকম চলবে, 100 বার চলবে। কোন সরকারের টাকা, কোন ভাতার টাকা কোন মুখ্যমন্ত্রীর পকেট থেকে আসে না, কোন ভাতার টাকা কোন মুখ্যমন্ত্রীর আলমারি থেকে আসে না। তা বুদ্ধদেব ভট্টাচার্যের সময় হোক কি মমতা ব্যানার্জির সময় হোক, পয়সা জনগণের টাকা, মানুষ সেরাম পাচ্ছেন সেরাম পাবেন। আমাদের পার্টির সম্পাদক মোহাম্মদ সেলিম একটা কথা বলেন, পয়সা হামারা আর আপকা, নাই কিসি কে বাপ কা, কারো বাবার টাকা নয়, এগুলো জনগণের টাকা, মানুষ পাচ্ছেন। কিন্তু আমরা রয়েছি আপনাদের কাছে। ভাতা, সামাজিক সুরক্ষা প্রকল্প যেরকম চলবে, তখন এইটাই তো উন্নয়নের শেষ কথা হতে পারে না। এই কল্যাণী পাশে রানাঘাট সুপার ক্যাম্প বা বিস্তীর্ণ, কল্যাণী তাও একটা ইন্ডাস্ট্রিয়াল টাউন, এর মধ্যে উদ্বাস্তু অঞ্চল রয়েছে। একটু পর থেকেই ওদিকে রানাঘাট থেকে শুরু করে, কুপাস ক্যাম্প থেকে শুরু করে, জাগুলিয়া থেকে শুরু করে, বড় জাগুলি থেকে শুরু করে গোটা এলাকা, কৃষ্ণনগর, বিস্তীর্ণ এলাকা জুড়ে, এই পারে চলে গেল এখানে নৈহাটি থেকে শুরু করে ওদিকে দমদম, বিস্তীর্ণ এলাকা উদ্বাস্তু মানুষ বসবাস করেন, উদ্বাস্তু পরিবার বসবাস করেন। যারা ওপার বাংলা থেকে চলে এসেছিলেন তাদের বাড়ির, তাদের আগের প্রজন্ম, তার আগের প্রজন্ম 50-এর দশকে, 60-এর দশকে ওপার বাংলা থেকে অত্যাচারিত হয়ে এপার বাংলা আসতে হয়েছিল। কলোনি আন্দোলন করেছিলেন বামপন্থীরা, হাতে লাল পতাকা নিয়ে জমি দখল করেছিলেন, কলোনি গড়ে তুলেছিলেন। আজকে সেই পরিবারের যারা সন্তান আছেন আপনাদের কাছে রয়েছে, আপনারা জানেন সেদিনের ইতিহাস। 77-এ বামফ্রন্ট সরকার হয়ে চাইলে জ্যোতি বসু বলতে পারতেন না যে ঠিক আছে আমরা সরকারে এসেছি, আপনারা উদ্বাস্তু মানুষ, আমাদেরকে ভোট দিয়েছেন, সরকারে এনেছেন, ভালো কথা। আপনাদের জন্য বলে দিচ্ছি, যে যে জমিতে এখন রয়েছেন সে সেখানে মোটামুটি বেড়া বানিয়ে, বেড়ার ঘর বানিয়ে থেকে যান, ওখানে কদিন থাকুন, পারলে থেকে দেওয়াল তুলে নিন, কেউ কিছু বলবে না, কেউ তুলতে আসবে না। যে কদিন আমরা সরকার কেউ বলতে পারে না, মানে যে কদিন আমরা আমাদেরকে রাখছেন আপনারা, সে কদিন আপনারাও থাকতে পারবেন। চাইলে জ্যোতি বসুরা বলতে পারতেন না এই কথা, জ্যোতি বসু সেই কথা বলেননি, কমিউনিস্ট পার্টি সেই কথা বলেননি। উদ্বাস্তু আন্দোলন স্লোগান দিয়েছিল স্থায়ী বাসস্থান, স্থায়ী নাগরিকত্ব। কমিউনিস্ট পার্টি প্রত্যেক উদ্বাস্তু পরিবারকে জমির দলিল, জমির পাট্টা দিয়েছিল। জমির দলিল মানে কি? উদ্বাস্তু কলোনি গড়ে তুলেছিল। উদ্বাস্তু কলোনিতে জমির দলিল মানে কি? জমির দলিল মানে হচ্ছে আমি জ্যোতি বসু আপনাকে জমির দলিল দিলাম, মানে কালকে আমি জ্যোতি বসু রাইটার্স বিল্ডিং থেকে বেরিয়ে যেতে পারি, কিন্তু আপনি কোনোদিন আপনার জমি থেকে বেরোবেন না, আপনাকে কোনোদিন আপনার জমি থেকে উচ্ছেদ হতে হবে না। স্থায়ী বাসস্থান, স্থায়ী জমির অধিকার। আমাদের বামপন্থীদের কাছে এইটা হচ্ছে উন্নয়ন, যে উন্নয়নে মাটির সাথে মর্যাদা থাকে। যখন আন্দোলন হয়েছিল, কৃষকের আন্দোলন হয়েছিল, লাঙ্গলজার জমিদার স্লোগান দিয়েছিল কমিউনিস্ট পার্টি, 77-এ সরকারে এসে জ্যোতিবাবুরা বলতে পারতেন না, প্রমোদ দাশগুপ্তরা বলতে পারতেন না ঠিক আছে আমরা গভর্নমেন্টে এসে গেছি, এখন যে যেখানে জমিতে পাচ্ছ 4টে ধান ফেলাও, পটল ফেলাও, মূলো ফেলাও, আলু ফেলাও, আর আমাদের মিছিলে এসো। যে কদিন আমরা আছি তোমরাও আছো, চাষ করছো। কাল যদি আমাদেরকে হারিয়ে দিয়েছো, কালকে যদি আমাদের গভর্নমেন্ট আর না হয়েছে, তাহলে তখন জমি থেকে কে আসবে, কে রাখবে, তোমায় কে তুলবে জানি না। এই ভালোই ভালোই বাঁচতে চাইলে সারা জীবন আমাদেরকে ভোট দিয়ে যাও। কমিউনিস্ট পার্টি তা করেনি। কমিউনিস্ট পার্টি কি করেছিল? কমিউনিস্ট পার্টি স্লোগান দিয়েছিল লাঙল যার জমি তার, চাষিকে, কৃষককে, ক্ষেত মজুরকে
জমির পাট্টা দিয়েছিলেন, জমির স্থায়ী মালিকানা দিয়েছিলেন। মানে কি, কালকে যদি বামফ্রন্ট সরকার নাও থাকে তাহলেও কৃষকের জমি কৃষকেরই থাকবে। সে তার জমিতে তার সন্তান, তার সন্তানের সন্তান, তারা প্রজন্মের পর প্রজন্ম সেই জমি চাষ করবে, সেই জমির মালিক থাকবে। এইটা আমাদের বামপন্থীদের চোখে উন্নয়ন। বুদ্ধদেব ভট্টাচার্য আজকে মারা গেছেন, অসীম দাশগুপ্ত আজকে অসুস্থ, বাড়ি থেকে বেরোতে পারেন না। এই পাশে খড়দায় বাড়ি, বাড়ি থেকে থেকে থাকেন, খড়দার বিধায়ক ছিলেন, বাড়ি থেকে বেরোতে পারেন না, এখন অসুস্থ। কিন্তু এই বুদ্ধদেব ভট্টাচার্য, অসীম দাশগুপ্তরা সরকারি কর্মচারীদের বিয়ের জন্য যে আইন করে গেছিলেন, তারা আজকে নেই। কিন্তু আজকের এই 2026 সালে বুদ্ধদেব ভট্টাচার্য, অসীম দাশগুপ্তর করে যাওয়া আইনের জোরে সুপ্রিম কোর্ট অব্দি মামলা লড়ে পশ্চিমবাংলার সরকারি কর্মচারীরা এই 2026 সালে নিজের বিয়ের অধিকার আদায় করে আনলেন। বুদ্ধদেব ভট্টাচার্য আজকে বেঁচে নেই, অসীম দাশগুপ্ত আজকে আর সক্রিয় রাজনীতিতে নেই, শরীর অসুস্থ, বাড়ি থেকে বেরোতে পারেন না। কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য, অসীম দাশগুপ্ত আপনাকে যে অধিকার দিয়ে গেছে, সেই অধিকারের জোরে বাংলার একজন সরকারি কর্মচারী, বাংলার একজন সরকারি পেনশনার যত দিন বেঁচে আছেন, তার জীবনের শেষ দিন পর্যন্ত কোনো পার্টির কাছে নয়, কোনো গভর্নমেন্টের কাছে নয়, এমনকি নিজের সন্তানের কাছেও তাকে হাত পাততে হবে না। শেষ দিন পর্যন্ত মাথা উঁচু করে বাঁচিয়ে থালায় খালি ভাত নয়, মর্যাদা, মর্যাদা, মর্যাদা হচ্ছে আমাদের কাছে সত্যিকারের উন্নয়ন। মানুষকে আত্মসম্মান দেওয়া, এই মর্যাদা দেওয়া। আর আজকে উন্নয়নের ডেফিনেশন হয়েছে, দেখুন, ঘরে ঘরে ছেলেমেয়েরা বসে আছে মাস্টার ডিগ্রি করে, গ্রাজুয়েশন করে, পড়াশোনা শেষ করে বাড়িতে বেকার হয়ে বসে আছে, চাকরি বাকরি নেই, কাজকর্ম নেই, কাজের কোনো নিরাপত্তা নেই। সকালে বাড়ি থেকে বেরোচ্ছে 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টার ডিউটি, গাল ভরা নাম হয়েছে সমস্ত কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ, তার অমুক ইয়ে হ্যান্ড প্যান্ট, সব বড় বড় ডেজিগনেশন। মাইনে কত? মাস গেলে 12,000 টাকা, 14,000 টাকা মাইনে। আজকে কাজ আছে তো কালকে কাজ থেকে ছাঁটাই, কোনো ছুটি ছাড়ার কোনো ব্যাপার নেই। শরীর খারাপ হলে বাড়িতে 2 দিন থাকবেন, 3 দিনের দিন কাজ চলে যাবে। একটা গোটা জেনারেশন এরকম রোবটের মতো কাজ করে যাচ্ছে। কখন রোববার আসে, কখন চলে যায় জানতেও পারে না, ঘুমিয়ে ঘুমিয়ে কেটে যায়। ভবিষ্যৎ অন্ধকার, জীবন অন্ধকার, জীবনে কোনো হোপ নেই, কোনো সামনের দিকে তাকানোর কোনো স্বপ্ন নেই। আর যারা বেকার হয়ে বসেই আছে, পেনের মানে চাকরির ফর্ম ফিল আপ করতে করতে পেনের কালি শুকিয়ে যাচ্ছে, কেউ বাড়ি তারা চাকরির কল লেটার আসছে না। সেই ঘরের সেই ছেলে মেয়েগুলোর বাড়ির দরজার উল্টো দিকের দেওয়ালে বড় বড় করে লিখে দিয়ে আসছে, 1500 টাকা যুবসাথী পাই, দিদিমণিকে আবার চাই। কত বড় নির্লজ্জ বেহায় হলে কেউ এরকম পরিহাস করতে পারে কতগুলো বেকার ছেলে মেয়ের সঙ্গে? আবার বলছি, সরকারি প্রকল্প ভাতা, বেকার ভাতা যেমন পাচ্ছেন তেমন পাবেন। সবুজ জিতলে, আমরা বামপন্থীরা জিতলে যেমন পাচ্ছেন তেমন পাবেন। দূর থেকে আমাদের যে ভাই যে বোন যুবসাথী পান, আজকে আমাদের কথা শুনতে পাচ্ছেন, তাকে বলছি, আমরা জিতলে সবুজ যদি যায় আপনাদের বাড়িতে যুবসাথীর ফর্ম ফিল আপ করাতে, জানবেন এই বেহায়াগুলোর মতো কলার তুলে বুক ফুলিয়ে আপনাদের কাছে ভোট চাইতে যাবেন, আস্ফলন করে যাবে না, আপনাদের কাছে মাথা নিচু করে হাত জোড় করে যাবে। যদি বেকার ভাতা দিতে যেতেও হয়, আপনাদের কাছে বেকার ভাতা দিয়ে ভোট চাইবে না, বেকার ভাতা দিয়ে আমরা ক্ষমা চাইবো। আপনাকে ক্ষমা চেয়ে বলবো, আমাদের ক্ষমা করুন। আপনি বেকার, তার কারণ আপনি অযোগ্য নন। আপনি বেকার, তার কারণ আমরা অযোগ্য। আমরা আপনাকে চাকরি দিতে পারিনি, কাজ দিতে পারিনি, তাই আপনি বেকার। দয়া করে আমাদের ক্ষমা করুন, এই বেকার ভাতার ফর্মটা নিন। কিন্তু কথা দিচ্ছি, যত তাড়াতাড়ি পারি আবার আসবো, যত তাড়াতাড়ি পারি আপনার বাড়িতে আবার আসবো, আপনার হাত থেকে এই বেকার ভাতার ফর্মটাকে নিয়ে আপনার হাতে একটা চাকরির এমপ্লয়মেন্ট লেটার দিতে আসবো। আর যদি দিতে আসতে না পারি, তাহলে 5 বছর পরে ভোটে আপনি আর যাকে পারেন ভোট দিন, অন্ততপক্ষে আমাকে ভোট দেবেন না, সবুজ দাসকে ভোট দেবেন না। আর কাকে জেতাবেন না জেতাবেন জানি না, আমাকে অবশ্যই হারাবেন। আমরা সরকার চালিয়ে যদি আপনাকে কাজ না দিয়ে থাকতে পারি। বেকার ভাতা দিচ্ছি বলে তোমায় দয়া করছি, যেদিন সরকার থাকবে না সেদিন তোমার বেকার ভাতাও থাকবে না। তাই বাপ বলে আমায় ভোট দাও, আর কিছু করি না করি এই বেহায়াপনা আমরা পশ্চিমবাংলায় করব না। আপনাদের সবার কাছে আবেদন করছি, যদি আপনারা মনে করেন এই পথে পশ্চিমবাংলা চলা উচিত, এই উন্নয়নটাই উন্নয়ন হওয়া উচিত, তাহলে এই উন্নয়ন করার জন্য আমাদের পাশে দাঁড়ান, বামপন্থীদের পাশে দাঁড়ান। আমাদের দাবি কথা, আমরা কোন লক্ষ্যে লড়াই করছি, কল্যাণী কে কেন্দ্র করে কি পরিকল্পনা, কি হওয়ার সুযোগ আছে না আছে, এগুলো সম্পর্কে সবুজ, অলোকেশ দা বা আরো যারা আছেন আমাদের বক্তারা আমার আগে বলেছেন, তারা নিশ্চয়ই বলে থাকবেন। আমি সেই কথাগুলোর পুনরাবৃত্তি করছি না। আমি আপনাদের কাছে শেষ একটা কথা বলছি। দেখুন, আমরা 34 বছর সরকার চালিয়েছি। আমরা কি করতে পেরেছি, কি করতে পারিনি, আমাদের সাফল্য কি, আমাদের ব্যর্থতা কি, আমাদের দোষ ত্রুটি কি, আপনারা সবাই জানেন। আমি আপনাদের কাছে খুব, যারা দূর থেকে আমাদের কথা শুনছেন, সবাই তো আমাদের সমর্থক নন।
হয়তো মিটিংও অনেকে দাঁড়িয়ে আমাদের কথা শুনছেন, যারা হয়তো আমাদেরকে এলাকায় ভোট দেননি, এবারও দেবেন কিনা এখনো ঠিক করেননি। আপনাদের সবাইকে বলছি, কমিউনিস্ট পার্টির কাছে যিনি আমাকে ভোট দিয়েছেন আর যিনি আমাকে ভোট দেননি, তাদের মধ্যে কোনো তফাৎ নেই। আমাদের লড়াই তৃণমূলের কতগুলো চোর নেতার বিরুদ্ধে, আমাদের লড়াই বিজেপির কতগুলো দাঙ্গাবাজ নেতার বিরুদ্ধে, কোনো সাধারণ ভোটার, কোনো সাধারণ কর্মী সমর্থকের সাথে আমাদের কোনো লড়াই নেই। আমি খোলা মনে আপনাদেরকে জিজ্ঞেস করছি, আমরা 34 বছর যে সরকার চালিয়েছি, আপনাকে যদি বলতে বলা হয় যে এই 34 বছর বামফ্রন্ট সরকারকে দেখলে, বামফ্রন্ট সরকার মানে রাস্তাঘাটের উন্নয়ন, স্কুল কলেজ হাসপাতাল তৈরি করা, এইসব ব্যাপারে কিরম কাজ করেছিল, কত দেবে বামফ্রন্টকে 100-এ? আপনারা কেউ বলবেন হয়তো 70 দেবো, 80 দেবো, 90 দেবো। আবার কেউ বলতে পারেন যে না, কোনো কাজ করতে পারেনি বামপন্থীরা, আমি 10 দেবো, 5 দেবো, 2 দেবো, 0 দেবো, কেউ বলতে পারেন। যদি জিজ্ঞেস করা হয় যাতে পশ্চিমবাংলায় অনেক চাকরি বাকরির সুযোগ তৈরি হয়, যাতে আইন শৃঙ্খলার পরিবেশ খুব ভালো হয়, এই প্রশ্নে, এই পরিবেশ বজায় রাখার প্রশ্নে বামপন্থীদের 100 কত দেবেন? আবার কেউ হয়তো বলবেন 100-এ 90 দেবো, 100 দেবো, কেউ আবার বলবেন 0 দেবো, 2 দেবো, 1 দেবো, বলতে পারেন। কিন্তু যদি আপনাদের জিজ্ঞেস করা হয় 34 বছর রাজ্যে বামফ্রন্ট সরকার চলেছে, এই 34 বছর যাতে রাজ্যের প্রত্যেকজন মানুষ নিজের ইচ্ছে মতো স্বাধীনভাবে নিজের ধর্ম পালন করতে পারেন, এই পরিবেশ বজায় রাখার প্রশ্নে বামপন্থীদেরকে 100 কত দেবেন? আমাদের অতি বড় শত্রুকেও বলতে হবে এই প্রশ্নে আমরা বামফ্রন্টকে 100 দেবো, একটা নম্বর কেউ কাটতে পারবে না। এবং বিজেপির হয়ে যারা ফেসবুকে পোস্ট করেন আর মঞ্চে ভাষণ দেন, চায়ের দোকানে বিজেপির হয়ে প্রচার করেন, তাদেরকেও বলছি 100টা কথা আমাদেরকে নিয়ে বলতে পারেন ফেসবুকে, চায়ের দোকানে, মঞ্চে দাঁড়িয়ে সিপিএম মুসলমানের দালাল হয়ে গেছে, সিপিএম থাকলে হিন্দু ধর্ম উঠে যাবে, সিপিএম থাকলে সব হিন্দুকে দেশ থেকে চলে যেতে হবে, পুজো আচ্ছা বন্ধ হয়ে যাবে। 100টা কথা বলতে পারেন আমাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে আর পাড়ার পথসভায় মাইক লাগিয়ে। কিন্তু আপনাকে জিজ্ঞেস করছি, আপনার নিজের বাড়ি ফিরে যখন যাবেন, তখন তো আপনি সিপিএমও না, তৃণমূল না, বিজেপি না, আপনি সবার আগে একজন সন্তানের মা, সন্তানের বাবা। বলুন, বাড়িতে ফিরে নিজের সন্তানের মাথায় হাত রেখে বলতে পারবেন বামপন্থীরা সরকারে থাকতে আমার কোনোদিন সরস্বতী পুজো করতে অসুবিধা হয়েছিল? পারবেন নিজের সন্তানের মাথায় হাত রেখে বলতে? পারবেন নিজের সন্তানের মাথায় হাত রেখে বলতে রাজ্যে বামফ্রন্ট সরকার থাকতে আমাদের দুর্গাপুজো, কালী পুজো করতে কোনোদিন কোনো অসুবিধা হতো? কোনোদিন কেউ বলতে পারবেন? আমাদের অতি বড় শত্রু কোনোদিন বলতে পারবেন না। আমরা কোনোদিন ইমাম ভাতা দিইনি, কিন্তু আমাদের সরকারের সময় আসানসোলের ইমাম সাহেবের মতো কোনো ইমামকে নিজের সন্তানকে দাঙ্গায় হারাতে হয়নি। আমরা কোনোদিন পুরোই ভাতা দিইনি, না আমাদের সরকার থাকতে কোনোদিন মুর্শিদাবাদের হরগোবিন্দ দাসের মতো, চন্দন দাসের মতো কোনোদিন কোনো হিন্দুকে কখনো দাঙ্গায় খুন হতে হয়নি, দাঙ্গায় প্রাণ হারাতে হয়নি। আমরা কোনোদিন পুজো কমিটিকে চাঁদা দিইনি। আমরা কোনোদিন বিসর্জন কার্নিভালের নামে সার্কাস করিনি যে ভাই আমি সব লাইন দিয়ে ঠাকুর দেখতে যাবো না, আমি মুখ্যমন্ত্রী, আমি লাইন দিয়ে ঠাকুর দেখবো, এইসব হবে না। আমি রেড রোডের চেয়ারের ওপর ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে বসে ঠ্যাং নাচাবো, পা নাচাবো, আর আমার সামনে দিয়ে দুর্গা ঠাকুরের লাইন দিয়ে দেবে, আমাদের দেখতে দেখতে বেরিয়ে যাবে। আমরা কোনোদিন সার্কাস করিনি। কিন্তু আমরা কোনোদিন মোহরমের তাজিয়া বেরোবে বলে আজকে দুর্গাপূজার ভাষণ বন্ধ, এই রাজনীতি পশ্চিমবাংলায় কোনোদিন করিনি, কোনোদিন করবো না, যে কদিন বেঁচে আছে। আমরা কমিউনিস্ট পার্টি করি, আমরা ধর্মনিরপেক্ষতার পক্ষে, আমরা ভারতকে ধর্মনিরপেক্ষ দেশ রাখার জন্য আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে লড়তে চাই। কিন্তু এইটুকু জেনে রাখবেন, আমরা কমিউনিস্ট পার্টি, আমরা যারা কমিউনিস্ট, আমরা ধর্ম নিরপেক্ষতা বলতে নাস্তিকতা বুঝি না। আমাদের কাছে ধর্ম নিরপেক্ষতা মানে হচ্ছে পরমত সহিষ্ণুতা। মানুষ নিজের ইচ্ছে মতো নিজের ধর্ম পালন করবেন, তিনি জোর করে অন্যের ধর্মকে অপমান করতে যাবেন না, অসম্মান করতে যাবেন না। এইটা ধর্ম নিরপেক্ষতার মানে আমাদের কাছে। এই পরিবেশ বাংলায় বজায় ছিল। 34 বছর সরকার চালিয়েছি, কোনোদিন বাংলায় ধর্মের নামে দাঙ্গা হাঙ্গামা ঝুটঝঞ্ঝাট দেখতে হয়নি। যেমন এটা সত্যি, তেমন আবার এটাও সত্যি, জ্যোতিবাবুকে কোনোদিন, বুদ্ধদেবের কোনোদিন সকালবেলা ঘুম থেকে উঠে কালীঘাটের কালী মন্দিরে গিয়ে পুজো দিয়ে, দুপুরবেলা রেড রোডে গিয়ে নামাজ পড়ে, বিকেলবেলা গঙ্গার ঘাটে গিয়ে ছট পুজোর কলা ভাসিয়ে নাটকবাজি করতে হয়নি। সরকার ছিল সরকারের জায়গায়, ধর্ম ছিল ধর্মের জায়গায়, মানুষ শান্তিতে নিয়ে ধর্ম পালন করেছে। আজকে আমরা যে লড়াই করছি, ধার্মিক মানুষের কাছে আমরা বলছি, আপনাদের ধর্মকে, পবিত্র ধর্মকে, মানুষের, আমরা কোনো ধর্মকে কোনোদিন অপমান করিনি। কেউ বুকে হাত রেখে বলতে পারবেন আমরা কমিউনিস্টরা কোনোদিন কোনো ধর্মকে অপমান করেছি। আমরা আমাদের এই লড়াই শুধুমাত্র রাজনীতিকে ধর্মের হাত থেকে মুক্ত করার লড়াই নয়, আমাদের লড়াই আপনার পবিত্র ধর্মকেও রাজনীতির হাত থেকে মুক্ত করার লড়াই। আজকে দেখছেন ধর্মের নামে কি হচ্ছে চারদিকে, এগুলো কোনো ধর্ম হচ্ছে? শুভেন্দু অধিকারী যে কদিন তৃণমূল করতে, ওর থেকে বড় মুসলমান কেউ ছিল না ভারতবর্ষে। ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে মসজিদের ইমাম পৌঁছানোর আগে শুভেন্দু মসজিদ পৌঁছে যেত।
পৌঁছে গিয়ে ওখানে বসে মাথায় কাপড় জড়িয়ে মোনাজাত করতো। তারপর সাহাবুদ্দিন বলে কি আছে, তার বাড়িতে গিয়ে নাকি 3 বাটি গরুর মাংস খেত। এই শুভেন্দু 1 বাটি খেত না, 3 বাটি গরুর মাংস খেয়ে আবার টিফিন ক্যারিয়ারে করে প্যাক করে বাড়ি নিয়ে যেত 1 বাটি। আর এখন সে বিজেপি হয়ে গিয়ে তার থেকে বড় হিন্দু আর কেউ নেই। মমতা ব্যানার্জি ঈদের দিন রেড রোডের নামাজের মঞ্চে গিয়ে নামাজের মঞ্চটাকে বানাবে নিজের পার্টির পদসেবা করার মঞ্চ। তো কতগুলো দালাল কতগুলো ইমামকে পুজো রেখে দিয়েছে, যত না ইমামতি করে খায় তার থেকে বেশি দালালি করে খায়। পেছনে বসে থাকবে, তাদের সামনে মাইক নিয়ে ঈদের মঞ্চে ঘুরে ঘুরে মমতা ব্যানার্জি ভাষণ দিয়ে যাবেন। সিপিএম এর এই খারাপ, বিজেপির এই খারাপ, কংগ্রেসের এই খারাপ, আইএসএফ এর সেই খারাপ করে ভাষণ দিয়ে যাবেন। আপনাদেরকে বলছি, তার ভাষণ শুনেছেন? একটা সাধারণ বাক্য বলবে, তার মধ্যে 5 বার ইনশাল্লাহ। বিশ্বাস করুন, আমি অনেক ধার্মিক মানুষকে আমার জীবনে দেখেছি, অনেক মৌলানা সাহেব, মৌলভী সাহেব, হাজি সাহেবকে দেখেছি 5 বার নামাজ পড়েন দিনে, নিষ্ঠার সঙ্গে ধর্ম পালন করেন। আমি কাউকে দেখিনি কোনোদিন একটা সাধারণ কথা বলতে তাকে 5 বার ইনশাল্লাহ বলতে হয়। আর মমতা ব্যানার্জি কেন বলে? একবার করে ইনশাল্লাহ বলবেন আর মনে মনে হিসাব করবেন। এই যে আমি একবার ইনশাল্লাহ বললাম, আমার 5টা মুসলিম ভোট বাড়লো তো। এই হচ্ছে রাজনীতি। রাজনীতিটা ছাড়ছাড়ি বলুন তো এইগুলো। বলছি, রাজনীতির নামে এই ছাড়ছাড়ির হাত থেকে আমরা বাংলা রাজনীতিকে মুক্ত করতে চাই। আজকে গোটা কল্যাণীর দিকে বলুন, গোটা বাংলার দিকে তাকিয়ে দেখুন, সমস্ত সামাজিক পরিসর ওরা এসে বললো ভোটু শূন্য পঞ্চায়েত, বিরোধী শূন্য পুরসভা সব দখল করলো। তারপর হলো স্টুডেন্ট ইউনিয়ন ভোট হবে না, আমি দখল করবো। কোঅপারেটিভ ভোট হবে না, আমি দখল করবো। স্কুলের কমিটি ভোট হবে না, আমি দখল করবো। সেইখান থেকে নিয়ে আজকে গোটা পশ্চিমবাংলার যত পাড়ার ক্লাব, পুজো কমিটি, সাংস্কৃতিক অনুষ্ঠান সবকিছু ওদের দখলে। তারা দেখবেন রবীন্দ্র জয়ন্তী হচ্ছে, গোটা বাংলা জুড়ে হোর্ডিং, সরকারি হোর্ডিং, রবীন্দ্রনাথ ঠাকুর পাশে মমতা ব্যানার্জি। নজরুল ইসলামের জন্মদিন, সরকারি হোর্ডিং, নজরুল ইসলাম পাশে মমতা ব্যানার্জি। এমনকি বর্ষাকালে ডেঙ্গু ম্যালেরিয়া হয়ে যাবে, দেখবেন কল্যাণী পুরসভা হোর্ডিং করে ডেঙ্গু ম্যালেরিয়া নিয়ে, হোর্ডিং এ মশা উঠছে, মশার পাশে মমতা ব্যানার্জি। কোথায় নেই? আমরা অমিত শাহ ছেলেকে নিয়ে বলি, সে জীবনে ক্রিকেট খেলার কেউ জানে না, তার বাবা অমিত শাহ বলে সে বিসিসিআই এর মাথায় বসেছিল, এখন আইসিসিতে চলে গেছে। বলাই উচিত, বলি আমরা। আর মমতা ব্যানার্জির ভাইগুলোকে দেখুন তো, এই বাবুল ব্যানার্জি থেকে শুরু করে কার্তিক ব্যানার্জি, অজিত ব্যানার্জি, কটা ভাই আছে। মমতার আমি দলের নেতাও নয়, মায়ের পেটের ভাইদের কথা বলছি। মমতা ব্যানার্জি ভাইগুলোর মুখ দেখেছেন একটা? এই জীবনে কোনোদিন ছোটবেলায় পাড়া স্পোর্টসে গিয়ে কমলা বিষয় আর কিছু পাইনি, বিশ্বাস করুন। আর সেগুলো গোটা পশ্চিমবাংলার যত ক্রীড়া সংস্থা আছে, মোহনবাগানের মাথায় না মমতার ভাই বাবুল ব্যানার্জি, ইস্ট বেঙ্গল চালায় ওর আরেক ভাই। তার মোহনবাগান স্পোর্টিং যেখানে সুলতান আহমেদ পড়েছিল, সুলতান আহমেদের পকেটে ছিল, এখন অন্য তৃণমূলের নেতারা বাবু হাকিমরা মোহনবাগান চালায়। আপনি হকি অ্যাসোসিয়েশন, ফুটবল অ্যাসোসিয়েশন, টেনিস অ্যাসোসিয়েশন, পশ্চিমবাংলার অলিম্পিক অ্যাসোসিয়েশন, যেখানে তাকাবেন মমতা ব্যানার্জির ভাইরা মাথায় বসে আছে। কেন হবে বলুন তো দখলদারি? আমরা বলছি সবুজকে আপনারা জেতান। সবুজকে জেতালে খালি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদ ভোট হবে তাই নয়, জেএনএম থেকে শুরু করে কল্যাণীর বিভিন্ন হাসপাতালে দালাল চক্র শেষ হবে খালি তাই নয়, কল্যাণীর যাবতীয় কলেজে ছাত্র সংসদ ভোট হবে, কল্যাণী পুরসভায় গণতান্ত্রিক পুরো ভোট হবে, মানুষের ভোটে জিতে পুরসভা চলবে খালি তাই নয়, কল্যাণীর যত ক্রীড়া সংস্থা, কল্যাণীর যত পুজো কমিটি, কল্যাণীর যত পাড়ার ক্লাব, কল্যাণীর যত সাংস্কৃতিক সংগঠন সব কটা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক দখলদারি থেকে মুক্ত হবে। জনগণের সংস্থাগুলো, জনগণের সংগঠনগুলো জনগণের কাছে ফেরত যাবে। আপনি আপনার পাড়ায়, আপনি তৃণমূল হন, সিপিএম হন, কংগ্রেস হন, বিজেপি হন, আপনি আরএসপি হন, ফরওয়ার্ড ব্লক, আইএসএফ, আপনি যে হন না কেন, পাড়ার মানুষের কাছে, এই নাগরিক সমাজের কাছে নাগরিক প্রতিষ্ঠানগুলো ফেরত যাবে যদি আপনারা সবুজকে জিতিয়েছেন। আপনাদের সবার কাছে আবেদন করছি, আপনারা সবুজকে চেনেন, জানেন, আপনারা আমাদেরকে দেখেছেন, আমরা যখন জিতেছি তখন কিভাবে লড়াই করতে পেরেছি আপনারা দেখেছেন, যখন আমরা জিতিনি তখন আমরা কি করতে পেরেছি আপনারা সব দেখেছেন। আপনারা বিচার করবেন, আপনারা সিদ্ধান্ত নেবেন, আপনাদের সিদ্ধান্তের অপেক্ষায় আমরা আসি। আপনারা সবুজকে জিতিয়ে আশীর্বাদ করে আপনারা বিধানসভায় পাঠাবেন, এই আশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার।